ফুলে সজ্জিত বিছানায় লাল টুকটুকে শাড়ি পরে বসে যে বাসর ঘরে এক কোণে বসে আছে মাহা। চারপাশে এত সৌন্দর্য, এত আয়োজন থাকলেও ও তার মনে আনন্দের কোনো কণাও নেই। কারণ আজ তার বিয়ে হয়েছে নিজের ইচ্ছার বিরুদ্ধে, সৎ মায়ের চাপে, এক প্রকার নীরব হুমকির কাছে হার মেনে। যে বয়সে তার বইয়ের পাতায় ডুবে থাকার কথা ছিল, স্বপ্নগুলোকে আকাশে উড়ানোর কথা ছিল, সে বয়সে তাকে বেঁধে দেওয়া হয়েছে এক নতুন সম্পর্কে, তাও এক সন্তানের বাবার সঙ্গে। ভাবনাগুলো কাটার মতো বুকের ভেতর আছড়ে পড়ে, চোখ বেয়ে গড়িয়ে পড়ে নীরব অশ্রুধারা। এসব ভাবনার মাঝে ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে রামিয়া মির্জা। তার কোলে ফুটফুটে এক কন্যা শিশু, সাদা তোয়ালে জড়িয়ে রাখা। শিশুটির বয়স বড়জোর 4-5 মাস হবে। রামিয়া মির্জা ধীরে ধীরে আলতো করে শিশুটিকে মাহার কোলে তুলে দেয়। এতটুকু প্রাণ কোলে নিতে গিয়েও মার হাত কেঁপে ওঠে। মনে হয় সামান্য অসতর্কতায় যদি নরম বাচ্চা শরীরটা ব্যথা পায়। পিট পিট করে তাকিয়ে থাকে শিশুটির দিকে। এ যেন এক জীবন্ত পুতুল, শিউলি ফুলের মতো কোমল আর স্বচ্ছ, শিশির বিন্দুর মতো নির্মল। মনে হয় একটু ছোঁয়াতেই বুঝি তার শরীর থেকে টুপটাপ রক্ত ঝরে পড়বে, এতটাই ভঙ্গুর মায়াময়। মাহা নিঃশব্দে তাকিয়ে থাকে। নিজের অজান্তেই এক নতুন অনুভূতির জন্ম হচ্ছে তার ভেতরে, ভয়, বিস্ময় আর অচেনা এক মায়ার মিশেল। তার এই ভাবনার মাঝে রামিয়া মির্জার কণ্ঠ ভেসে আসে। ওর নাম আকসা। আজ থেকে তুমি ওর মা, ওর সমস্ত দায়িত্ব এখন থেকে তোমার। রামিয়া মির্জার মুখে এমন কথা শুনে মাহা বিস্মিত নয়নে একবার আকসার দিকে আর একবার রামিয়া মির্জার মুখের দিকে তাকায়। মাহার এমন ভীতু দ্বিধাগ্রস্ত চাহনি দেখে রামিয়া মির্জা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর ধীরে স্বরে বলে ওঠে, আমি জানি আজকের রাতটা অত্যন্ত, আকসাকে আমার কাছে রাখা উচিত ছিল, তবুও ওকে তোমার হাতে তুলে দিলাম। কারণ যে কারণেই তোমাকে এই ঘরে আনা হয়েছে, তাকে তোমার কাছে সঁপে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার মনে হলো। কথাগুলো মাহার বুকের ভেতর এক অজানা ঝড় তোলে। হৃদয় স্পন্দনগুলো অস্থির হয়ে ওঠে। আবারও তাকায় তার কোলে থাকা শিশুটির দিকে এবং রামিয়া মির্জার দিকে। মাহার অস্থিরতা বুঝতে পেরে রামিয়া মির্জার কণ্ঠ আরো কোমল হয়ে আসে। আমি জানি তোমার বয়স কম, এসব দায়িত্ব সম্পর্কে তোমার তেমন অভিজ্ঞতা নেই, কিন্তু আমার বিশ্বাস আছে সময়ের সাথে সাথে তুমি সব শিখে নেবে, ধীরে ধীরে সব বুঝে নেবে, আর আকসাকে নিজের সন্তানের মতো আগলে রাখবে। কখনো অবহেলা করবে না, কখনো যেন সে মায়ের শূন্যতা অনুভব না করে। মাহা নিঃশব্দে মাথা নাড়ে। এরপর রামিয়া মির্জা তাকে আরো কিছু প্রয়োজনীয় কথা বুঝিয়ে দেয়। আকসার ছোট ছোট প্রয়োজন, খুঁটিনাটি সব দায়িত্ব সবশেষে মাহার দিকে এক নজর তাকিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। দরজাটা আস্তে করে বন্ধ হতে ঘর জুড়ে নেমে আসে গভীর এক নীরবতা। মাহা ধীরে ধীরে নিচের দিকে তাকায়। তার কোলে ঘুমিয়ে আছে ছোট্ট আকসা। অপরিসীম সতর্কতায় শ্বাস আটকে রেখে সে শিশুটিকে কোলে থেকে নামায়। কাপা হাতে অসীম যত্নে আকসাকে বিছানায় শুইয়ে দেয়। এরপর স্থির হয়ে বসে থাকে কিছুক্ষণ। ঘড়ির কাঁটায় রাত 1টা ছুঁই ছুঁই। মাহা জানালা গ্রিল ধরে বেলকনিতে দাঁড়িয়ে আছে, আর বিছানার ওপর ঘুমিয়ে আসন্ন হয়ে আছে আকসা। মাহার দৃষ্টি থমকে আছে। দূরের আকাশে আজকের আকাশটা ভারী মেঘে ঢাকা। মনে হচ্ছে যে কোনো মুহূর্ত অঝরে বৃষ্টি ঝরে পড়বে। হালকা বাতাস এসে বারবার ছুঁয়ে যাচ্ছে মাহার গাল। এলোমেলো চুলগুলো নরম করে দুলিয়ে দিছে, কিন্তু সেই ছোঁয়াতেও তার ভেতর অস্থিরতা একটুও কমছে না। সে ভাবতে থাকে কিছু সময়ের ব্যবধানে তার জীবনটা কেমন অচেনা হয়ে গেল। যে স্বপ্নগুলো এক সময় রঙিন ছিল, সেগুলো আজ মেঘের আড়ালে হারিয়ে গেছে। অজান্তে বুকের ভেতর জমে ওঠে এক ভারী দীর্ঘশ্বাস। হঠাৎ ঘরের নীরবতা ভাঙে কান্নার তীক্ষ্ণ শব্দে। চারপাশ কেঁপে ওঠে। কান্নার শব্দটা কানে যেতেই মাহা আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে ছুটে গিয়ে আকসাকে কোলে তুলে নেয়। ছোট্ট শরীরটা কাঁপছে, মুখটা লাল হয়ে উঠেছে কান্নার ফলে। মাহা কাপা গলায় তাকে শান্ত করার চেষ্টা করে,
কিন্তু আকসার কান্না থামে না, বরং আরো জোরে ভেসে আসে। মাহা দ্রুত ডায়াপার বদলে দেয়, ভাবে হয়তো এটাই কারণ, কিন্তু তবুও কান্না থামে না। সে তাকে বুকে জড়িয়ে দোলাতে থাকে, বারবার আদর করে, নরম গলায় সান্ত্বনা দিতে থাকে, তবুও সেই কান্না যেন থামতেই চায় না। সময় গড়িয়ে যায়, কিন্তু আকসার কান্না কমার কোনো লক্ষণ নেই। অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে আকসার ছোট্ট মুখটা লালচে হয়ে উঠেছে। এই দৃশ্য দেখে মাহার বুকের ভেতরটা হঠাৎ করে জোরে ধক ধক করতে থাকে, হাত কেঁপে ওঠে, শ্বাস ভারী হয়ে আসে। এতক্ষণ ধরে কোলে নিয়ে এতভাবে শান্ত করার চেষ্টা করেও যদি কান্না না থামে, তবে এটা স্বাভাবিক নয়, একদমই নয়। মাহার মনে অজানা এক ভয় ঢুকে পড়ে, আরো শক্ত করে আকসাকে বুকে জড়িয়ে ধরে। মাহা এবার সত্যি ভয় পেয়ে যায়, তড়িঘড়ি করে কাপা হাতে আকসার কপালে স্পর্শ করে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারে না কি হয়েছে বাচ্চাটির। ভয় আর অজানা আতঙ্ক তাকে একসাথে গ্রাস করে। ঠিক তখনই হঠাৎ করে দরজাটা জোরে খুলে যায়। মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি করে ছুটে আসে আদিল। ঘরে ঢুকে তার চোখ পড়ে মাহার কোলে থাকা ছোট্ট আকসার ওপর। অবিরাম কান্নার ফলে আকসার মুখটা লাল হয়ে আছে। মেয়ের এই অবস্থা থেকে এক মুহূর্তে আলাদিনের চোয়াল শক্ত হয়ে যায়, চোখে জলে ওঠে। দম বন্ধ করা রাগ এক সেকেন্ডও দেরি করে না, রাগের বশে সজোরে চর বসিয়ে দেয় মাহার গালে। আচমকা আঘাতে মাহা ভারসাম্য হারিয়ে ফেলে, মুহূর্তেই চারপাশ কেঁপে ওঠে কাছে। তবুও কোনোভাবে নিজেকে সামলে নয়, স্থির হয়ে দাঁড়িয়ে ফ্যাল করে তাকিয়ে থাকে আদিলের দিকে। কথা বলার শক্তিটুকু হারিয়ে গেছে, শব্দগুলো গলায় এসে থেমে যায়। এরই মধ্যে আদিল ঝটকা দিয়ে আকসাকে তার কোলে তুলে নেয়, তারপর তীব্র ক্রোধে ফেটে পড়ে। ও কান্না করছে, দেখছো না, মেরে ফেলবে আমার মেয়েকে। এ বাড়িতে আস্তিক এখনই ও তোমার চোখে বিষ হয়ে গেছে, তাই না? তাই মেরে ফেলতে চাও? আহিলের বলা প্রতিটি শব্দ ধারালো ছুরির মতো এসে বিঁধে মাহার বুকের গভীরে। তখনও আকসার কান্না থামেনি। আদিল তাকে বুকে আগলে নিয়ে দোলাতে থাকে, নরম স্বরে বলে, কি হয়েছে আমার আম্মু? এই তো বাবাই চলে এসেছে, আর কাঁদো না, সব ঠিক হয়ে যাবে, এখনই সব ঠিক হয়ে যাবে বলে আহিল আজকাকে বুকের কাছে টেনে নিয়ে আস্তে আস্তে দোলাতে থাকে এবং তাড়াহুড়ো করে আলিয়াকে ডাক দেয়। কিছুক্ষণের মধ্যে আলিয়া ছুটে আসে আর আহিল তাকে নিচ থেকে আকসার জন্য ফিডার তৈরি করে এনে দিতে বলে। আলিয়াও ভাইয়ের সাথে কথা শুনে দ্রুত পায়ে নেমে যায়। আলিয়াও ভাইয়ের কথা শুনে দ্রুত পায়ে নেমে যায়, তারপর ফিরে আসে ছোট্ট ফিডার নিয়ে। ফিডারটি আকসার মুখে দিতে ধীরে ধীরে আকসা শান্ত হয়ে যায়। আহিল তাকে কোলে নিয়ে দোলাতে থাকে, আর পরক্ষণে তার দৃষ্টি গিয়ে পড়ে মাহার ওপর। মাহাকে দেখা মাত্র চোখের কোমলতা মুছে গিয়ে সেখানে জমাট বাঁধে তীব্র ক্ষোভ। চোয়াল শক্ত হয়ে ওঠে, আলতো করে আকসাকে বিছানায় শুইয়ে দেয়, তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকায় মাহার দিকে। ওকে তোমার কাছে কে দিয়েছে? কেন ওকে কোলে নিয়েছিলে তুমি? জি আম্মা দিয়েছিল, কাপা কাপা গলায় বলে সে। যখন ও কান্না করেছিল তখন কাউকে না ডেকে চুপচাপ দাঁড়িয়েছিল কেন? তামাশা দেখছিলে তাই না? শেষ কথাগুলো চিৎকার করে বলে। তীক্ষ্ণ শব্দে মা শিউরে ওঠে, বুকের ভেতরটা কেঁপে ওঠে, কাপা গলায় কোনো মতে বলে, আমি ওকে শান্ত করার চেষ্টা করছিলাম। তার এই ভাঙা স্বরটুকু আহিলের রাগে আরো উস্কে দেয়। তোমার এই চেষ্টাতেই যদি আমার মেয়ের কিছু হয়ে যেত, চেষ্টা করেছিলে না, মেরে ফেলতে চাইছিলে। আহিলের কথাই মাহা স্তব্ধ হয়ে যায়। সে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই আহিল হঠাৎ করে তার হাত চেপে ধরে, দৃঢ়ভাবে টানতে টানতে তাকে ঘর থেকে বাইরে বের করে দেয়, আর দাঁতে দাঁত চেপে ক্রোধে বলে, শোনো, আমার জীবনে বা আমার মেয়ের জীবনে তোমার কোনো জায়গা নেই, ভুলেও ওর কাছে আসার চেষ্টা করবে না। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট।
বলেই মুখের ওপর দরজাটা সজোরে বন্ধ করে দেয়। দরজার ওপাশে মাহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। ধীরে ধীরে তার হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে, দুই হাত জড়িয়ে ধরে নিজেকে, আর একটু আগের ঘটনাগুলো মনে 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 করে কান্নায় ভেঙে পড়ে। বুঝার পর থেকে মাহা সুনব আসছে, বাসর রাত নাকি প্রতিটি মেয়ের জীবনের সবচেয়ে সুন্দরতম রাত। নতুন ঘর, নতুন সম্পর্ক, নতুন ভালোবাসার রঙিন অধ্যায়। স্বামীরা নাকি মমতায়, স্নেহে, উপহারে ভরিয়ে দেয় নতুন বউকে। সে রাত নাকি ভালোবাসায় ভরা থাকে। মাহারও স্বপ্ন দেখেছিল, ভেবেছিল হয়তো তার জীবনে একটুখানি আলো আসবে, এতদিনের পর হয়তো একটু সুখের ছোঁয়া পাবে। কিন্তু তার সে স্বপ্নগুলো এক মুহূর্তেই ভেঙে গুড়িয়ে যায়। ফুলে সাজানো বাসর ঘরে সে পেয়েছে এক নবজাত শিশুকে, আর উপহার হিসেবে পেয়েছে স্বামীর হাতের জ্বর। ভাগ্য যেন তার সাথে নিষ্ঠুর এক প্রহসন খেলেছে। এসব ভাবতে ভাবতেই তার ঠোঁটের কোণে ভেসে ওঠে এক তাচ্ছিল্য ভরা হাসি। ফুলে সাজানো বাসর ঘরে মাহা পেয়েছে এক নবজাত শিশুকে, তার উপহার হিসাবে পেয়েছে স্বামীর হাতের চর। ভাগ্য যেন তার সাথে নিষ্ঠুর এক প্রহসন খেলেছে। এসব ভাবতে ভাবতেই তার ঠোঁটের কোণে ভেসে ওঠে এক তাচ্ছিল্য ভরা হাসি। এসব ভাবতে ভাবতে দরজার সামনে হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। রামিয়া মির্জার ডাকে ঘুম ভাঙে মাহার। কাঁদতে কাঁদতে ঠিক কখন যে দেওয়ালে ঠেস দিয়ে বসে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও টের পায়নি। মাহা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রাতভর কান্নার কারণে চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো এবং মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। ঠিক সামনে দাঁড়িয়ে আছেন রামিয়া মির্জা। মাকে এভাবে দরজার বাইরে বসে থাকতে দেখে প্রথমে খানিকটা বিস্মিত হয়, কিন্তু পরমতে সবকিছু আন্দাজ করে ফেলে। নিজেকে স্বাভাবিক করে ধীর গলায় বলে, একটু পরে সবাই নতুন বউ দেখতে আসবে, তুমি জলদি করে তৈরি হয়ে নাও। শাশুড়ির কথায় মাথা নাড়ে মাহা। রামিয়া মির্জা চলে যেতে যাবে, ঠিক তখনই আহিল হেঁটে আসে। আহিলকে দেখা মাত্র মাহার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কাল রাতে সবকিছু আবারও মনে পড়ে যায়। সবেমাত্র জগিং শেষে ফিরেছে আদিল, কপালে এখনো হালকা ঘাম জমে আছে। আহিল পেশায় একজন আর্মি মেজর, তাই নিজের জীবনটা কঠোর নিয়মের মধ্যে ফেলেছে। ভোরবেলা জগিং করা, নিয়মিত ব্যায়াম, সময় মতো খাবার, সবকিছুই চলে নির্দিষ্ট নিয়মে। জগিং শেষে ফিরে ঘরের সামনে মা আর মাহাকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক কুঁচকে যায়, চোখে মুখে ভেসে ওঠে বিরক্তির ছাপ। সে কিছু বলার আগেই রামিয়া মির্জা শান্ত স্বরে বলে ওঠে, একটু পরে সবাই নতুন বউকে দেখতে আসবে, আমি চাই তুমি সেখানে উপস্থিত থাকো। আমি পারবো না আম্মু, আমার কাজ আছে। আহিলের কণ্ঠে বিরক্তিকর রেশ। রামিয়া মির্জা একবার স্থির দৃষ্টিতে তাকায় ছেলের দিকে, কয়েক মুহূর্তে নীরব থেকে ধীর স্বরে বলে, আমি কোনো অজুহাত শুনতে চাই না আদিল, আমি বলেছি তোমাকে থাকতে হবে মানে থাকতেই হবে। আহিল মায়ের চোখের দিকে তাকায়, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর আর একটি কথাও বলে না। কটকট পায়ে নিজের রুমের দিকে চলে যায়। ছেলের এমন রক্ষ আচরণ দেখে রামিয়া মির্জা নিঃশব্দে এক দীর্ঘশ্বাস ফেলেন। এরপর মাহার দিকে তাকায়, মেয়েটার ফ্যাকাশে মুখ ফুলে থাকা চোখ জোড়া দেখে তার দৃষ্টি এক মুহূর্তের জন্য নরম হয়ে আসে। তবুও মুখে কিছু না বলে শুধু মৃদু স্বরে বলে, যাও তুমি ফ্রেশ হয়ে একেবারে তৈরি হয়ে নিচে এসো। বলে ধীরে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। আহিল রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায়। শাওয়ার ছেড়ে দিতে বরফ শীতল পানির ধারা ঝরে পড়ে শরীর জুড়ে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে ঝর্ণার নিচে, আর গত দুদিন ঘটে যাওয়ার প্রতিটি কথা মনে করতে থাকে। খুব ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিল আহিল, তখন তার বয়স হবে মাত্র 12, কোঠায় পা দিয়েছে। যখন একটা শিশু স্বপ্ন দেখতে শেখে তখন ভাগ্য তাকে সময়ের আগে বড় করে দেয়।
আর তার ছোট দুই ভাই বোন তখনও একেবারেই অবুঝ। সেই সময় থেকেই রামিয়া মির্জা একা হাতে তিনটি সন্তানকে আগলে রেখেছেন। আহিল খুব কাছ থেকে দেখেছে তার মায়ের সংগ্রাম, অভাবের দিনগুলো, লুকিয়ে ফেলা কান্না, নিজের প্রয়োজন বিসর্জন দিয়ে সন্তানদের মুখে হাসি ফোটানো, সবকিছুই তার চোখের সামনে হয়েছে। মার অসহ্য ত্যাগের বিনিময়ে তারা তিন ভাই বোন আজ এত বড় হতে পেরেছে। মায়ের কথায় অবাধ্য হওয়ার সাহস কখনো পায় না সে। তার কাছে রামিয়া মির্জা শুধু মা নয়, তার পুরো পৃথিবী। এই বিয়েটাও সে করেছে শুধুমাত্র মায়ের জন্য, নিজের ইচ্ছাতে নয়। বাবা রামিয়া মির্জাকে বলেছিল, আমার মেয়ের জন্য কাউকে প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। কিন্তু রামিয়া মির্জা ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়। তার কথা ছিল আকসার জীবনে একজন মায়ের ছায়া প্রয়োজন, সাথে আদিলের এই ভাঙাচোরা জীবনেও দরকার এমন একজন মানুষ যে এই নিঃসঙ্গ সংসারটায় আবার প্রাণ ফেরাবে। শেষ পর্যন্ত মায়ের ইচ্ছার কাছে হার মেনে বিয়েটা করে আদিল। দরজার সামনে দাঁড়িয়ে বারবার উকি দিচ্ছে মাহা, ঘরে ঢুকবে কিনা সেই চিন্তা করছে। কাল রাতে সব কথা এখনো তার বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে, তাই সাহস করে রুমে পা রাখতে পারছে না। অনেক সময় ধরে স্তব্ধ বোধ করার পর অবশেষে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে মাহা। ঘরে প্রবেশ করে প্রথমেই পিট পিট করে চারপাশে তাকায় আদিল আছে কিনা দেখার জন্য। কোথাও তাকে দেখতে না পেয়ে অজান্তেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর ধীরে ধীরে পুরো রুম জুড়ে চোখ বুলাতে থাকে। গত রাতে ভয় আর অস্থিরতায় ফিরে ঠিকমতো রুমটা দেখাই হয়নি তার, তাই কয়েক পা সামনে গিয়ে পুরো রুমটার দিকে তাকাতেই মুহূর্তের জন্য থমকে যায়। এত বড় রুম মাহা আগে কখনো দেখেনি। তাদের গ্রামের ছোট্ট টিনের ঘরগুলোর সাথে এই বিশাল রুমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আহিলের রুমের দেওয়াল জুড়ে রয়েছে হালকা ধূসর আর সাদা রং। রুমের এক পাশে রয়েছে বিশাল জানালা, সেখানে ঝোলানো সাদা পাতলা পর্দাগুলো সকালের মৃদু বাতাসে আলতো করে দুলছে এবং ঘরের মাঝখানে রাখা বিশাল কিং সাইজ বেড, বিছানা ঠিক মাঝখানে ছোট্ট আকসা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। দেওয়ালের এক পাশে কাঠের বুকশেলফ, সেখানে সাজানো রয়েছে কিছু বই আর ফাইল। পুরো ঘর জুড়ে ছড়িয়ে আছে হালকা পুরুষালী পারফিউমে ঘ্রাণ। মাহা পুরো রুম ঘুরে দেখছিল, ঠিক তখনই কান্না জুড়ে দেয় আকসা। কান্নার শব্দ শুনেই মাহা চমকে ওঠে। এক মুহূর্ত দেরি না করে দ্রুত এগিয়ে গিয়ে আকসাকে কোলে তুলে নেয়। কাপা কাপা হাতে শিশুটিকে বুকে আগলে নিয়ে আস্তে আস্তে দোলাতে থাকে। মৃদু স্বরে ফিসফিস করে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ পর ধীরে ধীরে থেমে যায় আকসার কান্না। ঠিক সেই মুহূর্তে অসময়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আদিল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। বের হয়ে তার দৃষ্টি গিয়ে থামে মাহার কোলে থাকা আকসার ওপর। মুহূর্তের মধ্যেই জল শক্ত হয়ে ওঠে। লম্বা লম্বা পায়ে এগিয়ে এসে কোনে কথা না বলেই আকসাকে মাহার কোল থেকে নিজের বুকে তুলে নেয়। তারপর কাট কাট গলায় বলে ওঠে, তুমি ওকে কোলে নিয়েছো কেন? হঠাৎ এমন প্রশ্নে মাহা ভয়ে কেঁপে ওঠে। ভয় গলা শুকিয়ে যায়। কাঁপা কাঁপা স্বরে বলে, জি জি, ও কান্না করছিল তাই। আহিল আকসাকে শক্ত করে বুকের সাথে আগলে রেখেই ধীরে ধীরে মাহার দিকে তাকায়। এরপর কর্কশ স্বরে বলে ওঠে, আমার রুমে তুমি কেন এসেছো? এমন প্রশ্ন শুনে মাহার বুক ধক করে ওঠে। সে ভয়ে কেঁপে ওঠে, একবার আদিলের দিকে তাকায়, তারপর তড়িঘড়ি করে চোখ নামিয়ে ফেলে। হাত দিয়ে শাড়ির আঁচলে কোনা শক্ত করে চেপে ধরে। কাঁপা কাঁপা গলায় বলে, যে শাড়ি নিতে এসেছিলাম, তোমাকে না বারণ করেছিলাম আমার রুমে আসতে? তাহলে আবার কেন এসেছো? জি, আমার সব জিনিস তো এখানেই রাখা, আর এখানে না এলে কোথায় যাব? কথাটা শেষ হতেই আদিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে। প্রয়োজন হলে জাহান্নামে যাবে, তবুও যেন তোমাকে আমার রুমে আশেপাশে না দেখি। একটু থেমে আবার দাঁতে দাঁত চেপে
আবারও বলে ওঠে, আর শোনো, আমার মেয়ের কাছেই ঘেঁষার চেষ্টা করবে না। আকসার জন্য একাই যথেষ্ট। যদি আবার তোমাকে ওর আশেপাশে দেখি তাহলে কিন্তু খুব খারাপ হবে। বলি একটা ধমক দিয়ে ওঠে আদিলে। এমন ধমক শুনে মাহা অজান্তেই কেঁপে ওঠে, মাথায় নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণে জমে থাকা জল চিকচিক করছে। মাকে এভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে আদিল আরো বিরক্ত হয়ে ওঠে। আবারও কড়া গলায় ধমক দিয়ে বললে, তোমাকে রুম থেকে বের হতে বলেছি, শুনতে পাওনি? ধমকে মাহার পুরো শরীর আতঙ্কে কেঁপে ওঠে আর এক মুহূর্ত না দাঁড়ায় দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। তোমাকে রুম থেকে বের হতে বলেছি, শুনতে পাওনি? ধমকে মাহার পুরো শরীর আতঙ্কে কেঁপে ওঠে আর এক মুহূর্ত না দাঁড়ায় দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। দৌড়ে গিয়ে বের হতে হঠাৎ করে কারোর সঙ্গে ধাক্কা খায় মাহা। আচমকা ধাক্কা, প্রায় পড়ে যাচ্ছিল, তবে কোনো রকমের নিজেকে সামলে নেয়। দ্রুত চোখ তুলে সামনে তাকাইতে দেখে অচেনা এক যুবক দাঁড়িয়ে আছে। ছেলেটার ঠোঁটের কোণে একটা দুষ্টুমি মাখা হাসি আর চোখে মুখে এক অদ্ভুত চঞ্চলতা। মাহা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে তার দিকে, আর মাকে এমন গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটাও মুচকি হেসে বলে, আরে পিচ্চি মেয়ে, এভাবে দৌড়াদৌড়ি করছে কেন? কথাটা শুনে মাহার বউ আরো কুঁচকে যায়। নতুন বাড়িতে অপরিচিত কাউকে এভাবে কথা বলতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কাঁপা কাঁপা গলায় বলে, কে কে আপনি? আর আমায় পিছিয়ে বলছেন কেন? ছেলেটা অবাক হওয়ার ভান করে বলে, তুমি আমায় চেনো না? মাহা ধীরে ধীরে মাথা নাড়ায়। তার এমন নিষ্পাপ ভঙ্গি দেখে ছেলেটা আলতো হেসে বলে, আমি তোমার একমাত্র দেবর। পিচ্ছি, আপনি বারবার আমায় পিচ্ছি বলছেন কেন? আমি কি পিচ্ছি নাকি? আমি কি পিচ্ছি নাকি? ছেলেটা ভাবুক ভঙ্গিতে ভাব নিয়ে বলল, তুমি পিচ্ছি না তো কি, পাকনা বুড়ি বুঝি। মাহা এবার কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ এসে আয়নের মাথায় হালকা একটা চাপড় মেরে বললে, ও আসতে না আসতেই তুই ওকে জ্বালাতে শুরু করে দিয়েছিস। কারো কণ্ঠস্বর কানে আসতে আয়ান আর মাহা একসাথে পেছনে ফিরে তাকায়। আর তাকিয়ে মাহা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে এক অপরূপা সুন্দরী তরুণী। মেয়েটা অধরে লেগে আছে কোমল হাসি। পেছনে আরিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান বিরক্ত মাখা ভঙ্গিতে বলে ওঠে, আরে আপু, আমি আবার কোথায় জ্বালালাম? পিসিটা তো দৌড়াদৌড়ি করছিল, তাই জিজ্ঞেস করলাম কেন এভাবে ছোটাছুটি করছো? মার সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে বলে, আমি কিন্তু একদমই ছোট না। তার এমন অভিমানী মুখভঙ্গি দেখে আরিশার মৃদু হেসে ওঠে। আরিশাকে এভাবে হাসতে দেখে মাহার ভেতরে জড়তাও ধীরে ধীরে গলতে শুরু করে। আরিশা ধীরে পায়ে তার কাছে এসে স্নেহমাহা কণ্ঠে বলে, ওর কথায় কিন্তু ওর কথায় কিছু মনে করো না, ও এমনি বাদর, সবাইকে শুধু জ্বালায়। মাহা কিছুটা সংকোচ নিয়ে নিচের দিকে তাকায়, নরম গলায় বলে, না মানে ঠিক আছে। আয়ান তখন নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, বাহ আপু, তুমি এখন এই পিসি মেয়ের জন্য আমার বিরুদ্ধে চলে গেলে। তুই একটু চুপ করবি আয়ান, একরাশ বিরক্তি নিয়ে বলে আরিশ। বোনের এমন কথায় কথায় আয়ান ঠোঁট ফুলিয়ে একপাশে সরে দাঁড়ায়। তার এমন শিশুসুলভ অভিমান দেখে অজান্তেই মাহার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে ওঠে। এতক্ষণে সে বুঝতে পেরেছে এরা দুজন ভাই বোন। আরিশা আবার মাহার দিকে ফিরে মিষ্টি হেসে বলে, আমি আরিশা, আয়ানের বড় বোন। আর তুমি মাহা, তাই তো? মাহা ধীরে মাথায় নাড়ায়, তার ভেতরে সংকোচ এখনো পুরোপুরি কাটেনি। তবে আরিশার চিগন্ধ ব্যবহার তার মনকে অদ্ভুতভাবে শান্ত করে দিছে। আরিশা এবার আলতো করে মাহার গাল ছুঁয়ে দেয়, তারপর মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আবেগমাখা কণ্ঠে বলে, তুমি তো বাস্তবে দেখতে ছবির থেকে অনেক বেশি মিষ্টির সাথে অনেক বেশি মায়াবীয়।
কথাটা শুনেই মাহার গাল দুটো লাল আভায় রাঙ্গা হয়ে ওঠে। লজ্জায় সে চোখ নামিয়ে ফেলে, আঙ্গুলগুলো অস্থিরভাবে একসাথে মুঠো করে নেয়। তবে তবে তাকে এভাবে লজ্জার সংকোচে ডুবে যেতে দেখে আয়ান আর আরিশা দুজনেই একসাথে হেসে ওঠে। কিন্তু ঠিক তখনই আচমকা রুমের দরজাটা খুলে যায়। দরজার ফাঁক গলে পেরিয়ে আসে আহিল। চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ, আর সবার দিকে একবার তীক্ষ্ণ চোখে তাকিয়ে কাঠখোট্টা গলায় বলে ওঠে, তোমাদের পড়াশোনা নেই? সকাল সকাল এখানে কি সার্কাস শুরু করেছিস? আয়ান কাঁপা কাঁপা গলায় বলে, জি জি ভাইয়া, যাচ্ছি। আরিশা চুপ হয়ে যায়। আহিল একবার মাহার দিকে তাকায়। আহিলের এমন দৃষ্টি দেখে মাহার বুকটা হঠাৎ করে ধক করে ওঠে। ভয়ে অবস্থিতে চোখ নামিয়ে ফেলে। পর মুহূর্তে আহিল সশব্দে দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হওয়ার কর্কশ শব্দে সবাই কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আয়ান আর আরিশা একবার একে অপরের দিকে তাকায়, তারপর কোনো কথা না বলে মাহাকে নিয়ে চলে যায়। আরিশা মাকে নিজের রুমে নিয়ে যায়। এরপর নরম গলায় বলে, যাও, তুমি ফ্রেশ হয়ে নাও। মাহা নিঃশব্দে মাথা নাড়ায়, ধীরে পায়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। আয়নার সামনে দাঁড়াতেই নিজের প্রতিচ্ছবিটার দিকে থমকে যায়। নিজের এমন অবস্থা দেখে তাচ্ছিল্যের হাসি হাসে। এরপর ধীরে ধীরে ট্যাপ ছেড়ে ঠান্ডা পানি মুখে দিতেই শরীর জুড়ে হালকা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে। মাহা চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নেয়, কিন্তু পরক্ষণে আহিলের রাগে জ্বলতে থাকা চোখ দুটো মনে পড়তেই আবারও বুকের ভেতরটা কেঁপে ওঠে। অজানা এক সংখ্যা ধীরে ধীরে তাকে ঘিরে ধরে। ফ্রেশ হয়ে বের হতেই দেখে আরিশা বিছানার উপর বসে আছে। মাকে বের হতে দেখে সে এগিয়ে এসে আলতো করে তাকে বিছানায় বসিয়ে দেয়। তারপর নিঃশব্দে বাইরে চলে যায়। মাহা চুপচাপ বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে থাকে। সকাল গড়িয়ে ঘড়ির কাঁটা প্রায় 7টা পেরিয়ে 8টার কাছাকাছি, অথচ আকাশ জুড়ে এখনো রাতের ভারী মেঘের আনাগোনা। কৃষ্ণাভ মেঘমালা সূর্যের সোনালী আভাকে ঢেকে রেখেছে এমন ভাবে দেখে মনে হচ্ছে তারা যেন ভেতরে আলোকে নিজেদের ধূসর আবরণে বন্দি করে রাখতে চায়। চারিদিকে এক ধরনের চিগন্ত স্তব্ধতা ছড়িয়ে আছে। আলতো করে দুলিয়ে দিছে বাতাসের সাথে ভেসে আছে সিক্ত মাটির মায়াময় গন্ধ। প্রকৃতির এমন ভারাক্রান্ত আবহাওয়াটা মাহার মনের সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। মাহার মনটাও আজ আকাশটার মতোই ভরে নুয়ে আছে, ভারী নুয়ে আছে। সে এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে থাকে। তার এসব ভাবনার মাঝে দরজা খুলে রুমে প্রবেশ করে আরিশা। এরপর একটা শাড়ি মাহার দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু, এটা দিলে তোমায় পরতে। মা শাড়িটা দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নরম কাপড়টায় ওপর আঙুল ছুঁয়ে ধীরে স্বরে বলে, আমি তো ঠিক মতো শাড়ি পরতে পারি না। তার এমন কথা শুনে আরিশা মায়া ভরা হাসি দিয়ে আলতো করে এগিয়ে এসে বলে, আচ্ছা, সমস্যা নেই, এসো, আমি পরিয়ে দিছি। বলে ধীরে ধীরে অত্যন্ত সযত্নে মাকে তৈরি করে দিতে থাকে আরিশা। মাহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকাতেই থমকে যায়। আয়নায় ভেসে ওঠা মেয়েটাকে তার নিজেরই অপরিচিত লাগছে। আরিশা কিছুক্ষণ নীরবে মাহার মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর তারপর ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় বলে, ভাইয়ার ব্যবহারে মন খারাপ করেছ, তাই না? কথাটা শুনে মাহার ভেতরটা হালকা কেঁপে ওঠে। কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধীরে মাথা নাড়ায়। আর সে এবার আরো কোমল স্বরে বলে, আমি জানি ভাইয়া এই বিয়েটা সহজে মানতে পারছে না।
সবকিছু হঠাৎ করে হয়ে গেছে, তাই উনি একটু বেশি রেগে আছেন। কিন্তু তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মাহা নীরবে কথাগুলো শুনতে থাকে। আরিশা আলতো করে তার কাঁধে হাত রাখে। আসলে ভাইয়াকে দেখতে যেমন লাগে, অনু মানুষটা আসলে তেমন না। বাইরে থেকে বাইরে থেকে তাকে যতটা কঠিন মনে হয়, ভেতরে সে ঠিক ততটাই নরম। শুধু একটু সময় লাগবে, তুমি ভয় পেও না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মাহা কিছু বলে না, শুধু নীরবে সব কান্নাগুলো শুনতে থাকে। আরিশা মিষ্টি এসে মার কপালে ছোট্ট একটা টিপ পরিয়ে দেয়। তারপর মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে বলে, ব্যাস, তোমাকে একদম পরীর মতো লাগছে। মাহা কিছু বলে না, শুধু নীরবে সব কথাগুলো শুনতে থাকে। আরিশা মিষ্টি এসে মার কপালে ছোট্ট একটা টিপ পরিয়ে দেয়। তারপর মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে বলে, ব্যাস, তোমাকে একদম পরীর মতো লাগছে। বলেই আরিশা আলতো করে মার হাত ধরে তাকে নিচে নিয়ে যায়। সিঁড়ি বেয়ে নামতে নিচতলা প্রশস্ত ড্রয়িং রুমটা চোখে পড়ে মাহার। ড্রয়িং রুমে পা রাখতেই মাহার দৃষ্টি গিয়ে থামে সোফায় বসে থাকা আহিলের ওপর। এক হাতে ছোট্ট আকসাকে বুকের কাছে আগলে রেখেছে, আর অন্য হাতে ফোন কানে নিয়ে কারোর সঙ্গে গভীর স্বরে কথা বলছে। মাহা কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে তার দিকে। তারপর মনে মনে বিড়বিড় করে বলে ওঠে, এই লোকটা কি কখনো হাসে না নাকি? নাকি ওনার তাতে পোকা আছে, আসলে সবাই দেখে ফেলবে এই ভয়ে কখনো হাসে না? এসব ভাবনা মাথায় আসতে নিজের ওপর বিরক্ত হয়। মাকে এত সব ভাবতে দেখে আরিশা পাশে মার হাতে হালকা ধাক্কা দিয়ে মুচকি হেসে বলে ওঠে, কি এত ভাবছো বলো তো? আরিশার কথায় বাস্তবে ফিরে আসে মাহা। চমকে উঠে সামনে তাকাইতে দেখে আহিল কান থেকে ফোন নামিয়ে গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার এমন গভীর দৃষ্টি দেখে মাহার বুকের ভেতরটা আচমকাই কেঁপে ওঠে। ভয়ে দ্রুত চোখ সরিয়ে নেয়। তারপর কোন রকমে নিজেকে সামলে ঠোঁটের কোণে আলতো হাসি টেনে বলে, না না, কিছু না। আরিশার কিছু না বলে মাহাকে নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরে সবাই সকালের নাস্তা তৈরি করছে। মাহা চুপচাপ দাঁড়িয়ে চারপাশ দেখতে থাকে। গ্রামের মেয়ে হওয়ায় রান্না বান্না, ঘর গৃহস্থলীর কাজ সবকিছুতেই সে বেশ পারদর্শী। ছোটবেলা থেকে সংসারের কাজ সামলে বড় হয়েছে, তাই এই পরিবেশটা তার কাছে অচেনা নয়। রামিয়া মির্জা হাসি মুখে মাহার সঙ্গে গল্প করতে করতে কাজ করতে থাকে। মাহা কয়েকবার সাহায্য করতে চাইলেও তিনি মৃদু বকুনি সুরে বলে, না মা, তুমি বসো, আজ তোমাকে কোনো কাজ করতে হবে না। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে ছোট্ট আকসার কান্নার আওয়াজ ভেসে আসে। রামিয়া মির্জার সঙ্গে সঙ্গে বুঝে যায় বাচ্চাটার হয়তো খিদে পেয়েছে। দ্রুত দুধের ফিডার তৈরি করে মার হাতে এগিয়ে দেয়। ফিডারটা হাতে নিয়েই মাহা থমকে যায়। দিনদার ভরা কণ্ঠে বলে, আমি রামিয়া মির্জা। মমতা মমতা ভরা চোখে তার দিকে তাকান। ঠোঁটের কোমল হাসি টেনে শান্ত স্বরে বলে, তুমি নয়তো কে? এখন থেকে তুমি আকসার মা। ওর খাওয়া থেকে শুরু করে সব দায়িত্ব এখন তোমার, বুঝেছো? শাশুড়ির কথায় নিঃশব্দে মাথা নাড়ে মাহা। বুকের ভেতর অজানে এক জড়তা নিয়ে ধীরে পায়ে ফিডারটা হাতে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। ড্রয়িং রুমে গিয়ে চারপাশে চোখ বোলাতেই মাহা খেয়াল করে আহিল সেখানে নেই। ছোট্ট আকসা আয়নের কোলে ছটফট করে কাঁদছে। কান্নায় মেয়েটার
ছোট্ট মুখ লাল হয়ে উঠেছে, চোখ দুটো জ্বলে ভিজে চিকচিক করছে। আহিলকে দেখতে না পেয়ে অজান্তেই মাহার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে আয়নের কোল থেকে আকসাকে নিয়ে নেয়। মাকে দেখে আয়ান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে মজার সুরে বলে ওঠে, নেও পিচ্চি, তোমার মেয়েকে তুমি সামলাও, সে কখন থেকে কান্না জড়েছে। বলে আকসাকে সাবধানের সাথে মাহার কোলে তুলে দেয়। পিচ্ছি ডাকটা শুনে মুহূর্তেই মাহার ভ্রু কুঁচকে যায়, ঠোঁট নড়ে ওঠে কিছু বলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর কিছু বলে না, বরং সমস্ত মনোযোগ ছোট্ট আকসার দিকে সরিয়ে নেয়। বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। মাহা দ্রুত হাতে থাকা ফিডারটা হালকা ঝাঁকিয়ে দুধটা দেখে দেয়, হালকা চাকিয়ে দুধটা দেখে নেয়, তারপর সাবধানে আকসার মুখের দিকে এগিয়ে দিতে যাবে। ঠিক তখনই পেছন থেকে ঝড়ের মতো এসে কেউ তার হাত থেকে ফিডারটা কেড়ে নেয়। চমকে উঠে মাথা তুলতেই মাহার বুক কেঁপে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে আহিল, তার চোখ মুখে রাগে স্পষ্ট, রাগের চোয়াল শক্ত হয়ে আসে। আহিল দাঁতে দাঁত চেপে ফিডারটা হাতে নিয়ে গর্জে ওঠে, এত এত গরম দুধ দিয়ে কি তুমি আমার মেয়ের জিভ পুড়িয়ে ফেলতে চাও? মাহা ভয়ে কেঁপে ওঠে, কাপা স্বরে বলে, না আমি কিন্তু। তার কথা শেষ হওয়ার আগেই আহিল আরো রাগী গলায় বলে ওঠে, তুমি কি? হ্যাঁ, তোমাকে বারণ করেছিলাম না আমার মেয়ের আশেপাশে না আসতে? তাহলে তাহলে কোন সাহসে তুমি আবার ওকে কোলে নিয়েছো বলো? আহিলের এমন চিৎকারে পুরো বাড়ির পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে যায়। রান্নাঘর থেকে সবাই তড়িঘড়ি করে ড্রয়িং রুমে চলে আসে। আহিলের এমন কথা শুনে মাহা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, চোখ দুটো ধীরে ধীরে ভিজে ওঠে। আসলে দোষটা তারই, গ্রামের মেয়ে হওয়ার, সংসারের সব কাজ জানলেও ছোট বাচ্চাদের ব্যাপারে তার তেমন কোনো ধারণা নেই। তার জীবন তো কেটেছে রান্নাঘরের চার দেওয়ালে। মাঝি সৎ মায়ের ছেলে মেয়েদের কখনো আদর করে কোলে নিতে চাইলে মা রাগ করে সরিয়ে দিত। তাচ্ছিল্যের স্বরে বলতো, তোর চোখে হিংসা, আমার ছেলে মেয়েদের মেরে ফেলবি তুই। শৈশব থেকে শুনে আসা সেই নিষ্ঠুর কথাগুলো আজও মাহার বুকের গভীরে কাটার মতো বিঁধে আছে। তাই আজও কোনো শিশুকে কোলে নিলে তার ভেতর অকারণ ভয় কাজ করে। মাকে এভাবে কারণ ছাড়া প্রকাশ হতে দেখে আয়ান দ্রুত সামনে এগিয়ে এসে শান্ত স্বরে বলে, ভাইয়া, ওর কোনো দোষ নেই, আমি আসলে আকসাকে ওর কোলে দিয়েছি। কিন্তু আয়নের কথা যেন আহিলের রাগ আরো বাড়িয়ে দেয়। তাতে দাঁত চেপে তীক্ষ্ণ দৃষ্টিতে মাহার দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে এই গাইয়া মেয়ের ছাপাই গাইতে হবে না। আমি শুধু খুব ভালো করেই জানি ওর আসলে উদ্দেশ্য কি। একটু থেমে তাচ্ছিল্য হাসি টেনে বলে, ও চাই আমার মেয়েকে মেরে ফেলে এই বাড়িতে রাজত্ব করতে। আহিলের মুখে এমন অপমানজনক কথা শুনে মাহা আর নিজের চোখের জল আটকে রাখতে পারে না। মুহূর্তে তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে, টলমল করতে থাকা অশ্র বিন্দুগুলো একসময় বাঁধ ভেঙে গড়িয়ে পড়ে গাল বেয়ে। আহিল একবার শীতল দৃষ্টিতে মাহার দিকে তাকায়, তারপর গম্ভীর স্বরে আরিশাকে উদ্দেশ্য করে বলে, ফিডার তৈরি করে নিয়ে আসতে। বলে ছোট্ট আকসাকে বুকে আগলে নিয়ে দ্রুত নিজের রুমের দিকে চলে যায়। আরিশাও ভাইয়ের কথা মতো রান্নাঘর থেকে নতুন করে দুধ তৈরি করতে চলে যায়। মুহূর্তেই ড্রয়িং রুমটা অদ্ভুত নীরবতায় ঢেকে যায়।
মাহা মাথায় নিচু করে দাঁড়িয়ে থাকে। মাকে এভাবে মাথায় নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে রামিয়া মির্জা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। মাতৃ চেহবরা হাতে মাহার মাথায় আলতো করে হাত রেখে কোমল স্বরে বলে, তুমি ওর কথায় কিছু মন খারাপ করো না মা। আমার ছেলেটা একটু রাগচটা সময় দাও, ধীরে ধীরে সব বুঝবে। দেখবে একদিন তোমাকে খুব ভালোবাসবে। ভালোবাসা শব্দটা কানে যেতেই মাহার ঠোঁটে ভীষণ তিক্ত একটা হাসি ফুটে ওঠে। ভালোবাসা শব্দটা তার জীবনে ঠিক মরুভূমির বৃষ্টির মতো, যা শুধু গল্পে শোনা যায় কিন্তু বাস্তবে কখনো ছুঁয়ে দেখা হয় না। খুব ছোট বয়সে সে মাকে হারিয়েছিল। তখন থেকে পৃথিবীটা তার কাছে কেমন ফাঁকা হয়ে গিয়েছিল। চারপাশে শত শত মানুষ থাকলেও কোথাও মায়ের আঁচলের মতো নিরাপদ আশ্রয় খুঁজে পায়নি। পরবর্তীতে যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করলো ছোট্ট মাহা, তখন ভেবেছিল এবার হয়তো সব বদলে যাবে। নতুন মা হয়তো তাকে বুকে টেনে নেবে, মাথায় হাত বুলিয়ে আদর করবে, আর কেউ তাকে মা মরা মেয়ে বলে খোঁটা দেবে না। কিন্তু ভাগ্য যে তার সঙ্গে চিরকালীন নিষ্ঠুর খেলা খেলেছে। নতুন মা কখনো তাকে অপমান করে নেয়নি, বরং প্রতি প্রতিটা দিন তাকে বুঝিয়ে দিয়েছে সে সংসারে বাড়তি কেউ ভালোবাসা তো দূরের কথা, সামান্য মমতাটুকু তার কপালে জোটেনি। তারপর হলো বিয়ে। মা ভেবেছিল হয়তো এবার জীবনের আকাশে একটু রোদ উঠবে, হয়তো কেউ তাকে নিজের মানুষ বলে আগলে রাখবে, হয়তো এবার তার দুঃখের দিন ফুরাবে। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগরও সেখানে শুকিয়ে যায়। মাহার জীবনটাও ঠিক তেমন। সুখ তার দরজার কাছে এসেও যেন বারবার পথ হারিয়ে ফেলে। আর ভালোবাসা, সেটা তো তার ভাগ্যর আকাশে ফুটে না, ওঠা এক অধরা চাঁদ। সুখ তার দরজার কাছে এসেও যেন বারবার পথ হারিয়ে ফেলে। আর ভালোবাসা, সেটা তো তার ভাগ্যর আকাশে ফোটে না ওঠা এক অধরা চাঁদ। এসব ভাবতে ভাবতে মাহার চোখের কোণ বেরিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে মাহা। চারপাশে বসে আছে নানাই বয়সী কয়েকজন মহিলা। মার পরনে টুকটুকে লাল খয়েরি রঙের একটি শাড়ি। কালো রঙের শাড়িটা আর শ্যামবর্ণ শরীরে অপূর্বভাবে মানিয়েছে। মা আজ খুব বেশি একটা সাজেনি, তবে এই সাদামাটা সাজেও মেয়েটাকে অদ্ভুত মায়াবী লাগছে। মাকে এভাবে একা বসে থাকতে দেখে একজন মহিলা ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে ওঠে, আহিলের বুঝি এমন শ্যামলা বউ পছন্দ হয় নাই, তাই তো এখনো নিচে আসে নাই। কথাটা শুনে পাশের আরেকজন মহিলা তার সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলে, ঠিকই কইছেন আপা। আগের বউটা যেমন রূপে গুণে অতুলনীয় আছিল, এই মাইয়া তো তার ধারে কাছেও না। এই মায়েরে দেখলে চোখ জুড়াইয়া যাইতো, আর এইটারে দেখলে না আছে তেমন রূপ, না আছে শহুরের আচার ব্যবহার। শুনেছি আবার গ্রামের মাইয়া, লেখাপড়াও নাকি বেশি জানে না, তাই বোধ হয় আইলে মন ধরে নাই। কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো এসে একের পর এক বিঁধে মাহার হৃদয়ে। বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। মাহা জানে সে অপরূপা সুন্দরী নয়, কিন্তু এতটাও অসুন্দর নয় যতটা এই মানুষগুলো তাকে প্রমাণ করতে চাইছে। মহিলাদের এমন কথা শুনে তার মাথাটা আরো নিচু হয়ে আসে, চোখের কোণে চিকচিক করে ওঠে, পর মুহূর্তেই গড়িয়ে পড়ে দুফোঁটা ননে জল। মাহার নীরব কান্নাটা সবার চোখ এড়িয়ে গেল। রামিয়া মির্জার চোখ এড়ায় না।
মুহূর্তেই তার মুখের কোমলতা মিলিয়ে গিয়ে জায়গা নেয়। ধীরতা করা স্বরে বলে, আপা আগে কি ছিল সেই পুরনো গল্প শোনার জন্য আমি আপনাদের এখানে ডাকিনি। আর মাহাকে নিয়ে এত কথা বলারও প্রয়োজন নেই। মাহা যথেষ্ট সুন্দরী, ভদ্র আর গুণবতী মেয়ে। তাকে কারোর সঙ্গে তুলনা করার মতো দুঃসাহস অন্তত আমি কাউকে দেইনি। তার এমন কথা শুনে চারপাশে ফিসফাস কিছুটা স্তব্ধ হয়ে আসে। রামিয়া মির্জা এবার এক পলক মাহার দিকে তাকায়, তারপর উপস্থিত মহিলাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আপনাদের কে বলেছে আহিলের মাহাকে পছন্দ হয়নি? তার কথাটা শেষ হতেই ঘর জুড়ে নেমে আসে অদ্ভুত এক নীরবতা। রামিয়া মির্জার মুখে এমন গম্ভীর কথাগুলো শুনে মুহূর্তেই মহিলা দুজনের মুখের রং ফিকে হয়ে যায়। ঠিক তখনই পাশ থেকে আরেকজন মহিলা ঠোঁট পাকিয়ে বিদ্রুপের সুরে বলে ওঠে, থাক আপা, আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না। এতই যদি আপনার ছেলের এই মেয়েকে পছন্দ হতো, তাহলে তাহলে সে এখনো নিচে আসে নাই কেন বলেন? মহিলাটির কথায় আচমকায় থমকে গেলেন রামিয়া মির্জা। মুখের দৃঢ়তা খানিকটা মলিন হয়ে এলো। স্তব্ধ করতে থাকে, কারণ তিনি জানতেন আজ এমন পরিস্থিতির মুখোমুখি তাকে হতেই হবে। সেই কারণেই তো আগেই আহিলকে নিচে আসতে বলেছিলেন। কিন্তু ছেলেটা এখনো আসেনি। তার এমন নীরবতা দেখে আশেপাশের মহিলারাও আরো ফিসফাস শুরু করে। একজন মহিলা কটাক্ষের সুরে বলে ওঠে, কি হলো আপা, এখন চুপ করে আছেন কেন? এত সময় তো কত কথাই বললেন। আর একজন তাচ্ছিল্যের হাসি হেসে বলে, চুপ তো থাকবেই। সত্যি কথা ধরা পড়ে গেলে আর কিছু কি বলার থাকে? কোথায় আগে সেই অপরূপা সুন্দরী মেয়ে, আর কোথায় এই গ্রামের ভূতের মতো মাইয়া? তার উপর সময়ও তো অনেক কম, তাই বোধ হয় আহিলের মন ধরে নাই। কথাটা শেষ হতেই হঠাৎ উপরতলা থেকে ভেসে আসে গভীর এক পুরুষ কণ্ঠ, কে বলেছে আপনাদের এই কথা? মুহূর্তেই পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি একসাথে সিঁড়ির দিকে ঘুরে যায়। আহিলের হাতে আকসাকে কোলে নিয়ে ধরে ধীরে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলে, মানুষকে যদি গায়ের রং দিয়ে বিচার করা হতো, তাহলে তো আজ গোলাপের চেয়ে রজনীগন্ধার মূল্য বেশি হতো। সৌন্দর্য শুধু বাহ্যিক রূপে থাকে না, মানুষের ব্যবহার, ব্যক্তিত্ব আর হৃদয় মাঝে লুকিয়ে থাকে আসল সৌন্দর্য। সে সবার দিকে তাকিয়ে আবার ও শান্ত স্বরে বলে, আপনারা এখানে এসেছেন নতুন বউ দেখতে। বউ দেখা শেষ হলে নিজ নিজ সম্মান নিয়ে চলে যাবেন। অকারণে পুরনো প্রসঙ্গ টেনে এনে কাউকে অপমান করার অধিকার আমি আপনাদের কেউ দেয়নি। আমার বাড়ির লোক কেমন, কতটুকু সৌন্দর্য আছে তা নিয়ে আমি আছি ভাবার জন্য। আপনাদের অকারণে সব ভেবে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। তাই এসেছেন মিষ্টি খান, বউ থেকে হলে ওদিকে দরজা আছে, তা দিয়ে সোজা বের হয়ে যাবেন। অপ্রয়োজনীয় কথা না বলে আর একটা কথা, কাউকে ছোট করার আগে অত্যন্ত নিজের মানসিকতার উচ্চতাটা একবার আয়নায় দেখে নিবেন। আহিলের প্রতিটা কথা যেন সজোরে আঘাত করে ড্রয়িং রুমে উপস্থিতি মহিলাদের অহংকারে। এক মুহূর্তেই তাদের মুখের উদ্বদ্ধ মিলিয়ে গিয়ে ফুটে ওঠে অপমানের ছাপ। আহিলের কথা শুনে কেউ আর মুখ খুলে কিছু বলার সাহস পায় না। ঘর জুড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। আহিলের কথা শুনে মাহা ধীরে ধীরে মুখ তুলে তাকায়। নিজের পাশে কাউকে এভাবে দাঁড়াতে দেখে
তার বুকের ভেতরটা অদ্ভুত এক অজানা অনুভূতিতে কেঁপে ওঠে। অজান্তেই ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা ক্ষীণ হাসি। এভাবে অপমানিত হয়ে একে একে সব মহিলারা উঠে চলে যেতে থাকে। কেউ বিরক্তিতে মুখ বাঁকায়, আবার কেউ কটাক্ষের দৃষ্টি ছুড়ে দেয় মাহার দিকে। ঘর থেকে বের হওয়ার সময় একজন মহিলা রামিয়া মির্জার দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, বউ দেখার নামে ডেকে এনে এভাবে অপমান না করলেও পারতেন। আপা। রামিয়া মির্জা শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলে, আমি তো আপনাদের অপমান করিনি আপা, আপনারা নিজেদের কথাতেই নিজেরা অপমানিত হয়েছেন। তার উত্তরে মহিলা তাচ্ছিল্যের হাসি এসে বলে, হ্যাঁ হ্যাঁ, এই বউ নিয়ে এত অহংকার করছেন না। দেখবেন দুদিন পরে যখন আগেরটার মতো অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যাবে, তখন দেখব আপনার অহংকার কোথায় যায়। কথাটা বলেই মুখ বাঁকিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। আগেরটার মতো চলে যাবে। কথাটি শুনতেই রাগে আহিলের চোখ মুহূর্তে রক্তিম হয়ে ওঠে, চোয়াল শক্ত হয়ে আসে, হাত দুটো ক্রোধের মুষ্টিবদ্ধ হয়ে যায়। বুকের ভেতর জমে থাকা রাগ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে। কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রামিয়া মির্জার চোখের ইশারায় তাকে থামতে বলল। মায়ের সেই নীরব নিষেধ বুঝতে পেরে আহিল নিজের রাগ সংযত করে, গভীর শ্বাস নিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। ঠিক তখনই হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দে ঘরের থমথমে পরিবেশটা একটু শিথিল হয়। আহিল একবার আকসার দিকে তাকায়। ছোট্ট মেয়েটা নিষ্পাপ চোখে চারপাশে সবাইকে দেখছে। আহিল আয়নের দিকে হালকা ইশারা করতেই আয়ন এগিয়ে এসে আদর করে আকসাকে কোলে তুলে নেয়। এরপর আহিল ফোনটা হাতে নিয়ে ধীরে পায়ে বাড়ির বাইরে চলে যায়। এতক্ষণ ধরে বাড়ি ভর্তি মানুষের ভিড়ে যেন দম বন্ধ হয়ে আসছিল মাহার। অবশেষে সবাই চলে যেতে সে হাত ছেড়ে বাঁচে। বুক ভরা ক্লান্তি নিয়ে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলে। ঠিক তখনই ছোট্ট আকসা করে কেঁদে ওঠে। কান্নার শব্দে কানে যেতেই মাহা চমকে ওঠে। এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে ছুটে যায়। কিছুক্ষণের মধ্যেই আস্তে ছোট্ট একটা ফিডারে দুধ তৈরি করে নিয়ে আসে। খুব সাবধানে হাতের তালুতে কয়েক ফোঁটা ফেলে দেখে নেয় দুধটা বেশি গরম কিনা। তারপর আলতো করে আয়নের কোল থেকে আকসাকে নিয়ে নিজের বুকে তুলে নেয়। তাকে কোলে নিয়ে ধীরে ধীরে ফিডারটা তার মুখের কাছে ধরতেই আশ্চর্যজনকভাবে থেমে যায় কান্না। ছোট আকসা শান্ত হয়ে দুধ খেতে থাকে। দূর থেকে এই দৃশ্য দেখে রামিয়া মির্জার ঠোঁটে হাসি ফুটে ওঠে। দুধ খেতে খেতে এক সময় আকসা ঘুমিয়ে পড়ে। আকসা ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নরম স্বরে রামিয়া মির্জা বলে ওঠে, যাও ওকে রুমে শুইয়ে দিয়ে এসো, আর একাই রেখো না ওকে কেমন। শাশুড়ির কথায় নিঃশব্দে মাথা নাড়ে মাহা। তারপর অত্যন্ত সতর্কতায় আকসাকে কোলে তুলে নিয়ে গুটি গুটি পায়ে ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে যায়। কিন্তু রুমের সামনে পৌঁছাতেই হঠাৎ থমকে দাঁড়ায় মাহা। একটা তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সকালে ঘটনাগুলো মুহূর্তেই চোখে ভেসে ওঠে। এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা আবারও কেঁপে ওঠে। তবুও নিজেকে সামলে নিয়ে আস্তে করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। এরপর এরপর মা ধীরে ধীরে আকসাকে বিছানায় শুয়ে দেয়। তারপর চারপাশে বালিশ খুঁজে দেয় যাতে সে ঘুমের ঘোরে গড়িয়ে না পড়ে যায়। সবকিছু শেষ করে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকে মাহা। তার দৃষ্টি নিবদ্ধ হয় ছোট্ট আকসার শান্ত মুখটার ওপর, আর অজান্তেই মনে পড়তে থাকে নিচে বসে থাকা মহিলাদের কথাগুলো।
আকসার মা মানে আদিলের আগের স্ত্রী নাকি এই সংসার ছেড়ে চলে গেছে, কিন্তু রামিয়া মির্জা তো তাকে বলেছিলেন সে মারা গেছে। তাহলে মিথ্যে বলেছিলেন কেন? প্রশ্নটা বারবার ঘুরপাক খেতে থাকে মাহার মনে। আর যদি সত্যি চলে গিয়ে থাকে, তবে কেন গিয়েছে? এত সুন্দর একটা সংসার, নিষ্পাপ একটা শিশুকে ফেলে কেউ কিভাবে চলে যেতে পারে? প্রশ্নটা বারবার ঘুরপাক খেতে থাকে মাহার মনে। আর যদি সত্যি চলে গিয়ে থাকে, তবে কেন গিয়েছে? এত সুন্দর একটা সংসার, নিষ্পাপ একটা শিশুকে ফেলে কেউ কিভাবে চলে যেতে পারে? তার এসব ভাবনার মাঝে রুমে প্রবেশ করে আহিল। আহিলকে দেখা মাত্রই মাহা চমকে ওঠে, তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আহিল একবার তার দিকে চোখ তুলে তাকায়, পর মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিয়ে নিজের কাছে ব্যস্ত হয়ে যায়। মাহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আহিলের দিকে। নিচের ঘটনাগুলো আবার মনে পড়তেই অজান্তেই ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু একটা হাসি। মাহার এভাবে তাকিয়ে থাকাটা আহিলের চোখ এড়ায়নি। ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে ওঠে, এই মেয়ে, আগে কখনো ছেলে দেখো নাই নাকি? এভাবে নির্লজ্জের মতো তাকিয়ে আসো কেন? আহিলের হঠাৎ কথাই মাহা যেন আরো বেশি অপ্রস্তুত হয়ে যায়। তোতলাতে তোতলাতে বলে, না মানে? আহিল ভ্রু কুঁচকে কড়া গলায় বলে, না মানে কি? আর যদি একবার দেখি আমার দিকে এভাবে তাকিয়ে আসো, তাহলে থাপ্পড় মেরে গাল লাল করে দিব। নির্লজ্জ মেয়ে একটা। তার এমন কথা শুনে মাহা মুখ গোমরা করে মনে মনে বিড়বিড় করতে বলে, হা, আছে মহা সুন্দর পুরুষ, সারাক্ষণ মুখটা এমন হনুমানের মতো করে রাখে, আবার ওনার দিকে তাকালেই নাকি থাপ্পড় দিয়ে গাল লাল করে দিবে। চত্ব সব ঢং। মাকে এভাবে কিছু ভাবতে দেখে আহিল আবার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি এত ভাবছো? হ্যাঁ? আহিলের কথায় হুঁশে ফিরে মাহার। মুহূর্তেই মাথা নিচু করে ফেলে ভয়ার অবস্থিতে, দুই হাত একসাথে কচলাতে কচলাতে কাপা কাপা স্বরে ধীরে ধীরে বলে, আসলে আসলে কি? আপনাকে ধন্যবাদ। মাহার কথায় আহিল ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। ধন্যবাদ কিসের জন্য? মাহা স্তব্ধ ভঙ্গিতে ঠোঁট ভিজিয়ে নিয়ে ধীরেই বলে, ওই নিচে সবাই যখন আমাকে নিয়ে এত কথা বলছিল, তখন আমার পাশে দাঁড়ানোর জন্য। মাহা কথা শুনে আহিল কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল, পরক্ষণে দৃষ্টি সরিয়ে নিয়ে বরফ শীতল কণ্ঠে বলে, শোনো, তোমার এই কথা বলেছি বলে এটা ভেবো না যে আমি এই বিয়েটা মেনে নিয়েছি। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম। কথাগুলোর জন্য ধীরে ধীরে সেই বিদ্যুৎ করলো মাহার কোমল হৃদয়টাকে। মুহূর্তে তার ঠোঁটের কোণে লেগে থাকা ক্ষীণ হাসিটুকু মিলিয়ে গেল। কিছুক্ষণ আগে যে মানুষটা আচরণ দেখে বুকের ভেতর আশার ছোট্ট প্রদীপটা জ্বলে উঠেছিল, আহিলের কয়েকটা লিপ্ত ব্যাকুলতা এক নিমেষেই নিভে যায়। মাহা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, তার ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যেতে থাকে। মাকে এভাবে নিশ্চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আহিল আবার গম্ভীর স্বরে বলে, কি হলো? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছো? আহিলের কথায় মাহার সাম্বিক ফিরে আসে, তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলে, না না কিছু না। আহিল ও আর কোনো কথা বলে না, নিজের কাজ করতে থাকে। তাদের এমন নীরবতায় ঘরের বাতাসটা কেমন ভারী হয়ে ওঠে।
কয়েক মুহূর্ত নীরব থাকার পর বুকের ভেতর জমে থাকা অজানা কৌতূহল আর অদ্ভুত এক অনুভূতির বসে মাহা মুখ আস্তে করে জিজ্ঞেস করেন, আপনি আপনি আপনার আগের স্ত্রীকে খুব ভালোবাসতেন, তাই না? প্রশ্নটা শোনা মাত্রই মুহূর্তের মধ্যে আহিলের মুখাবয়ব বদলে যায়। চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, চোয়াল শক্ত হয়ে যায়, কপালের রগ স্পষ্ট ফুলে ওঠে ক্রোধে। আহিলের এমন ভয়ঙ্কর রূপ দেখে মুহূর্তেই মাহার গলা শুকিয়ে যায়, বুকের ভেতর কেঁপে ওঠে ভয়। সে বুঝতে পারে এ প্রশ্ন করে কত বড় ভুল করে ফেলেছে। আহিল পায়ে তার দিকে এগিয়ে আসে, তারপর আচমকায় শক্ত করে মাহার বাহু চেপে ধরে। ব্যথা কুকড়ে ওঠে মাহার। আহিল বুকের ভেতর দাঁত দাঁতে দাঁত চেপে রুদ্ধ কণ্ঠে বলে, তোমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে? আ- আমি আসলে তুমি আসলে কি? হ্যাঁ, দুটো ভালো কথা বলেছি বলে কি একেবারে মাথায় উঠে গিয়েছো? আহিল আবারও চিৎকার করে ওঠে, তোমাকে এত সাহস কে দিয়েছে আমার জীবন নিয়ে কথা বলার? কে দিয়েছে সেই অধিকার? মাহা ভয়ে কেঁপে ওঠে। আহিলে পুরো মুখ রাগে লাল হয়ে উঠেছে। সে আরো শক্ত করে মাহার বাহু চেপে ধরে। ব্যথায় মাহার চোখ বন্ধ হয়ে যায়। আহিল দাঁতে দাঁত চেপে কঠিন স্বরে বলে, কান খুলে শুনে রাখো, আমার জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই, একদম নেই। তুমি শুধু এই বাড়িতে নামমাত্র একটা সম্পর্ক নিয়ে আসো, এর বেশি কিছু না। কথাগুলো যেন এক একটা বিষাক্ত তীর হয়ে বিদ্ধ হতে লাগলো মাহার হৃদয়ে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তীব্র অপমানে। তার চোখ ভিজে এলো। কাঁপতে কাঁপতে সে খুব আস্তে বলে, আমি শুধু চুপ। আহিলের কঠোর ধমকে বাকি কথাটুকু গলায় আটকে গেল। আহিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আবার বলে, আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমায় যেন আর কখনো একটা কথা বলতে না দেখি। এসব বিষয়ে কথা বলার অধিকার আমি তোমাকে দেইনি, তাই নিজের সীমানার মধ্যে থাকবে। কথাগুলো বলে সে মাকে ধাক্কা দেয়। আইসক্রিম ধাক্কায় মাহা ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেয়, কিন্তু পরক্ষণে দরজার পাশে হাত রেখে নিজেকে সামলে নেয়। তার বুক ধড়ফড় করে ভয়ে। আহিল দুই হাতে মাথা চেপে ধরে নিজের ভেতরের তীব্র রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। আহিলের উচ্চস্বরের চিৎকারে যেন ঘুম ভেঙে যায় ছোট্ট আকসার। ঘুম ভাঙতেই কেঁদে ওঠে। আকসার কান্না শুনে মুহূর্তে সব ভুলে ছুটে যায় মাহা। মমতায় ভরা হাতে তাকে কোলে তুলে নেয়, কিন্তু কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় আকসা আরো জোরে কান্না করতে থাকে। মেয়ের কান্না শুনে আহিল দ্রুত এগিয়ে আসে। কোনো কথা না বলে মাহার কোল থেকে আকসাকে নিজের কোলে তুলে নিল। তারপর তারপর ধীরে ধীরে শান্ত করতে লাগলো তাকে। বারবার বাবার বুকের উষ্ণতা পেয়ে ধীরে ধীরে কান্না থেমে এলো আকসার। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে। আকসাকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে আহিল ধীরে মুখ তুলল মাহার দিকে। তুমি ওকে আবার কোলে নিয়েছো কেন? জি, ও কান্না করছিল তাই। আহিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে তোমাকে কতবার বারণ করেছি আমার মেয়ের কাছে আসবে না, তারপর তারপর কেন বারবার নির্লজ্জের মতো ওকে কোলে তুলে নাও? কেন চলে যাচ্ছ না আমার আর আমার মেয়ের জীবন থেকে? আমার মেয়েকে আমি একাই মানুষ করতে পারবো, তোমার কোনো প্রয়োজন নেই। কথাগুলো শুনে মাহা ধীরে ধীরে চোখ তুলে তাকায়। এত সময় ধরে নীরব থাকলেও এবার সে ধীরে ধীরে বলে, সেই কখন থেকে শুধু আমার মেয়ে বলেই যাচ্ছেন,
ভালো ভুলে যাবেন না, আকসা শুধু আপনার মেয়ে না, ও আমারও মেয়ে। আমি ওর মা। আমার বললেন না, মা ছাড়া আপনি একাই ওকে মানুষ করবেন। আপনি জানেন মা ছাড়া বড় হওয়া কতটা কষ্টের। আমি জানি, কারণ আমিও মা ছাড়া মানুষ হয়েছি। সে একটু থেমে তারপর গভীর শ্বাস নিয়ে আবার ধীরে ধীরে বলে, একটা মেয়ের জীবনে সবকিছু আগে তার মাকে লাগে। একটু জ্বর হলে কপালে ঠান্ডা হাত রাখার জন্য মা লাগে। রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পেলে বুকের মধ্যে আগলে রাখার জন্য মা লাগে। অকারণে মন খারাপ হলে মাথায় হাত বুলিয়ে বলার জন্য মা লাগে। কিন্তু আমি আমি কখনো সেসব পাইনি। কথাগুলো বলতে বলতে মাহার চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। কাপা গলায় আবার বলে, ছোটবেলা থেকে শুধু অন্যদের মাকে দেখেছি আর আড়ালে লুকিয়ে কেঁদেছি। ঈদের দিন সবাই যখন তাদের মায়ের হাতে মেহেদি পরতো, নতুন জামা পরে আয়নার সামনে ঘুরে দাঁড়াতো, আমি তখন চুপচাপ এক কোণে বসে থাকতাম। মনে হতো আমাকেও যদি কেউ এভাবে চুলে তেল মেখে দিত, কপালে চুমুকে বলতো, আমার মেয়েটাকে আজ কত সুন্দর লাগছে। স্কুলে কেউ পড়ে গেলে দেখতাম তার মা দৌড়ে আসতো, আদর করে তুলে দিত, ব্যথার জায়গায় ফু দিয়ে দিত। আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, কারণ আমি জানতাম আমি পড়ে গেলেও আমার জন্য কেউ আসবে না। শেষ কথাটুকু বলতে গিয়ে মাহার ঠোঁট কেঁপে উঠল, চোখের জলে ঝাপসা হয়ে এলো চারপাশ। আপনি জানেন সেই অনুভূতিটা কতটা কষ্টের। ঘর জুড়ে নেমে এলো ভারী নীরবতা। আহিলের চোয়াল ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। সে কিছু বলতে গেলে মাহা আবার তাকে থামিয়ে দিয়ে বলে, তাই তাই আকসার জন্য ভয় হয় আমার, খুব ভয় হয়। কারণ আমি জানি মা ছাড়া একটা মেয়ের জীবন বাইরে থেকে যতই স্বাভাবিক দেখাক না কেন, ভেতরে ভেতরে সে প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়। আপনি বাবা হিসেবে ওকে হয়তো সবকিছু দিতে পারবেন, ভালোবাসা, নিরাপত্তা, সুখ, কিন্তু একটা মেয়ের জীবনে মায়ের যে শূন্যতা, সেই জায়গাটা কখনো পূরণ করতে পারবেন না, কখনোই না। মাহার কথাগুলো শেষ হতেই আহিলের চোখে মুখে কঠোরতা মুহূর্তেই আরো তীব্র হয়ে ওঠে। আহিল ধীরে ধীরে আকসাকে বিছানায় শুইয়ে দেয়, ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় মাহার দিকে। চোখ দুটো অস্বাভাবিক রকম লাল হয়ে আছে। ধীরে পায়ে মাহার সামনে দাঁড়ায়, তারপর শান্ত কণ্ঠে বলে, যেখানে আমি এই বিয়েটাই মানি না, তোমাকে স্ত্রী হিসেবে স্বীকার করি না, সেখানে তুমি কোনো অধিকারে নিজেকে আমার মেয়ের মা বলো। কথাগুলো শুনে মাহার বুকটা কেঁপে উঠল। তবুও সে চোখের পানি মুছে নিজেকে সামলে নেয়। কেন কেন মানেন না আপনি? আমাদের বিয়ে ইসলামের শরীয়তে মেনে হয়েছে। আপনি আপনি মানুন আর না মানুন, এই সত্যটা কখনো বদলে যাবে না। বিয়েটা তো আমার ইচ্ছা মতো হয়নি। আর তোমরা সব মেয়েরা একই রকম, লোভী, স্বার্থপর, শুধু নিজের স্বার্থটাই বোঝো। কথাগুলো সরাসরি এসে আঘাত করলো মাহার আত্মসম্মানে। আপনার আগের স্ত্রী কি করেছে বা করেনি, তার জন্য আপনি আমাকে দোষ দিতে পারেন না। সব মেয়েরা একরকম না। আপনি আমাকে না জেনে বারবার অপমান করছেন, অথচ আমি কোনো স্বার্থ নিয়ে এখানে আসিনি। তাহলে এখানে আসো কেন? অভিনয় করতে? মাহা কাঁপা কাঁপা গলায় বলে, আমি কোনো অভিনয় করছি না। আমি তো শুধু মার কথা শেষ না করায় আগে আহিল মুহূর্তের মধ্যেই
মার হাত শক্ত করে চেপে ধরল। তারপর তারপর হঠাৎ টেনে নিয়ে দরজার দিকে এগোতে থাকে। যথেষ্ট হয়েছে, অনেক কথা শুনেছি, এবার তুমহ বের হও। আচমকা এমন ব্যবহারে মাহা আতঙ্কে কেঁপে উঠল। তড়িঘড়ি করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগে। ছাড়ুন আমায়। কি করছেন আপনি? বের হন, এই মুহূর্তেই তুমি বের হও। দরজার কাছে পৌঁছাতেই মার বুকের ভেতরটা হু হু করে উঠল। কাঁদতে কাঁদতে আহিলের হাত দুই হাতে আঁকড়ে ধরে ভাঙ্গা কণ্ঠে বলে, আমায় বের করে দেবেন না প্লিজ। আমি কিছুই চাই না, কিছুই না। প্রয়োজনে কোনোদিন স্ত্রী হিসেবে কোনো অধিকারও চাইব না আপনার কাছে, তবু আমায় বের করে দিবেন না। আমার কেউ নেই, কোথাও যার জায়গা নেই। আপনি চাইলে আমি এ বাড়িতে কাজের মানুষের মতো পড়ে থাকব, তবুও আমায় বের করে দেবেন না। আমায় বের করে দেবেন না প্লিজ। আমি কিছুই চাই না, কিচ্ছু না। প্রয়োজনে কোনোদিন স্ত্রী হিসেবে কোনো অধিকারও চাইব না আপনার কাছে, তবুও আমায় বের করে দিবেন না। আমার কেউ নেই, কোথাও যার জায়গা নেই। আপনি চাইলে আমি এই বাড়িতে কাজের মানুষের মতো পড়ে থাকব, তবুও আমায় বের করে দেবেন না। কথাগুলো বলেই মাহা আর নিজেকে সামলে রাখতে পারে না। বুকের ভেতর জমে থাকা যন্ত্রণা যেন এক নিমিষে বাঁধ ভেঙে বেরিয়ে আসে। আর কেউ নেই, কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নেই। কথাগুলো শুনতেই আহিলের কপালে ভাঁজ পড়ে। চোখের গভীরে ক্ষণিকের জন্য এক অজানা বিস্ময় জেগে ওঠে। মুহূর্তের মধ্যে হাতের শক্ত বাঁধন কিছুটা শিথিল হয়ে আসে। তবু নিজের অনুভূতিগুলো আড়াল করে গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, তুমি তুমি বিয়ের আগে জানতে আমার একটি সন্তান আছে? আমি আগে থেকেই বিবাহিত ছিলাম। মাহা নীরবে মাথা নেড়ে সম্মতি জানায়। তার উত্তর শুনে আহিল আরো বিস্মিত হয়ে যায়। ভুকুসকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, সব জেনে শুনে আমাকে কেন বিয়ে করলে? আমার বয়স কত জানো? মাহা আবারও ধীরে মাথা নাড়ায়। আহিল দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে কেন সবকিছু জেনেও কেন এই বিয়েতে রাজি হলে? কেন কেন নিজের জীবনে এত বড় ভুল সিদ্ধান্ত নিলে? নিজের ভবিষ্যৎটাকে অনিশ্চয়তার হাতে তুলে দিলে। মাহার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক টুকরো তিক্ত হাসি। আপনাকে বিয়ে না করলে মা হয়তো আমাকে অন্য কোথাও বিয়ে দিতে পারতেন। আমি তো আর সাজানো সংসারে আবিসন্ত আগাছা ছিলাম মাত্র, তাই যে কোনো উপায়ে আমাকে সেই সংসার থেকে সরিয়ে ফেলতে চেয়েছিলেন। শেষ কথাগুলো বলতে গিয়ে তার চোখের কোণে আবার জল চিকচিক করে ওঠে। মাহার এমন দুর্বোধ্য বিষাদ মাখা কথায় আহিল কিছুই বুঝে উঠতে পারে না। বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ধীরে স্বরে বলে, মানে কি বলতে চাইছো তুমি? মা হাতের উল্টেটা পিঠ দিয়ে চোখ মুছে তারপর মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকিয়ে মৃদু স্বরে বলে, কিছু না। সেসব কথা থাক, আপনি এগুলো বুঝবেন না তাই বাদ দিন। মাহার এমন রহস্যময়ী কথা শুনে আহিলের চোয়াল শক্ত হয়ে ওঠে। চোয়ালের পাশে রগগুলো টনটন করে উঠতে লাগলো ক্রোধে। তার মনে হয় এই মেয়েটির সঙ্গে দুটো ভালো কথা বললেই তার ভাব বেড়ে যায়। তাই সে আর কিছু না বলে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহার অশ্রুসিক্ত মুখের দিকে। কান্নার ফলে মাহার চোখ দুটো লাল হয়ে আসে। তা দেখে আহিল আর কোনো কথা না বলে ধীরে ধীরে হাতের বন্ধন ছেড়ে দিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়।
দরজাটা বন্ধ হওয়ার শব্দে ঘর জুড়ে নেমে আসে গভীর নীরবতা। মাহা কিছুক্ষণ তার চলে যাওয়ার পথের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে তাচ্ছিল্যের হাসি, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। পরক্ষণে ধপ করে মেঝেতে বসে পড়ে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতেই ভাবতে থাকে নিজের ভাগ্য নির্মম পরিহাসের কথা। এই বিয়ে কি সে আদৌ করতে চেয়েছিল? না, কখনোই না। কোনো মেয়েই স্বেচ্ছায় চাইবে না এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাইবে, যার অতীত আছে, জীবনে আগে থেকে একটি সংসার ও একটি সন্তান জড়িয়ে আছে। মাহাও চায়নি, কিন্তু কখনো কখনো মানুষের চাওয়া আর নিয়তির লিখন এক পথে চলে না। নিয়তি তাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছিল যেখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ খোলা ছিল না। সৎ মায়ের সংসারে সে ছিল এক অনাহিত ছায়া, এক অবাঞ্ছিত বোঝা। তার উপস্থিতি সবার কাছে বিরক্তিকর কারণ ছিল। অসুস্থ বাবাকে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে, সংসার ভেঙে দেওয়ার হুমকি দিয়ে সুমান বেগম মাহাকে এই বিয়েতে জোর করে রাজি করিয়েছিল। সেই তিক্ত স্মৃতিগুলো তার বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে। স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে মাহা ধীরে ধীরে চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে ওঠে কয়েকদিন আগে সেই সকালের ঘটনা। সকালে সব কাজ শেষ করে কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল মাহা। ঠিক তখনই পথ আটকে দাঁড়ায় সুমনা বেগম। অপ্রত্যাশিতভাবে মাকে সামনে থেকে মা বিস্মিত হয়ে বলে, পথ ছাড়ো আম্মু, আমি কলেজে যাব। তোর আর কলেজে যেতে হবে না। মাহা বহু কুঁচকে অবাক চোখে তাকায়। কেন? কেন আজ আবার একটা পরীক্ষা আছে? কেন আজ আমার একটা পরীক্ষা আছে? এসব পড়াশোনা আর করতে হবে না। আজ তোকে দেখতে আসবে, পছন্দ হলে বিয়ের কথাবার্তা সেখানে পাকা হয়ে যাবে। সুমনা বেগমের মুখে এমন কথা শুনে যেন মাহার মাথায় আকাশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আম্মু, তুমি এসব কি বলছো? কেন? কেন একবার বললে কথা কানে যায় না? তোকে দেখতে আসবে। আজ থেকে স্কুল কলেজ পড়াশোনা সব বন্ধ। এখন সোজা ঘরে যা, আর কোনো ধরনের নাটক করার চেষ্টা করবি না। কথাগুলো বলেই মাহার হাত শক্ত করে চেপে ধরে। তারপর এক প্রকার টেনে হিঁচড়ে তাকে ঘরে নিয়ে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় মাহা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। কয়েক মুহূর্ত বিশ্বাসই করতে পারে না ঠিক কি ঘটেছে। তারপর হঠাৎই ছুটি গিয়ে দরজায় জোরে জোরে আঘাত করতে থাকে আর বলে, আম্মু, দরজা খোলো, আম্মু প্লিজ। তার কণ্ঠে ছিল আকুতি, অসহায় আর্তনাদ, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। মাহা বারবার দরজায় ধাক্কা দিতে থাকে। এক সময় সমস্ত শক্তি ফুরিয়ে এলো। ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। চোখের কোণ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়তে থাকে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। সুমনা বেগম ভেতরে ঢুকলেন। তার হাতে ছিল গাঢ় নীল রঙের একটি শাড়ি। শাড়িটা মাহার দিকে এগিয়ে দিয়ে নির্লিপ্ত স্বরে বলে, এটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ওনারা যে কোনো সময় চলে আসবে। মার বুকটা আবারও মোচড় দিয়ে ওঠে। সে দ্রুত উঠে গিয়ে মায়ের সামনে দাঁড়ায়। দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কাঁদো কাঁদো স্বরে বলে, আম্মু, দয়া করে এমনটা করো না। আমি পড়তে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি একটা পরিচয় করতে চাই।
আমার স্বপ্নগুলো এভাবে ভেঙে দিও না। তোর পেছনে এই পর্যন্ত কম টাকা খরচ করিনি। এমনিতেই তোর বুড়ো অসুস্থ বাপ আমার ঘরে বসে আছে, এখন আবার তোকে বসিয়ে বসে খাওয়ানোর সাধ্য আমার নেই। তাই কোনো কান্নাকাটি বা নাটক না করে চুপচাপ তৈরি হয়ে নে। কথাগুলো বলে সুমনা বেগম হাতে থাকা শাড়িটা খাটের উপর ছুঁড়ে ফেলে। তারপর আরেক মুহূর্ত সেখানে না থেকে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দেই ঘরটা কেঁপে ওঠে। মাহা স্থির দৃষ্টিতে মায়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। চোখের কোণ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। মায়ের বলা প্রতিটি শব্দ বারবার তার কানে প্রতিধ্বনিত হতে থাকে। প্রতিটি বাক্য তার হৃদয় কোমল অংশগুলোকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কিছুক্ষণ পর তাকে তৈরি করা হলো, তবে তৈরি শব্দটা বললে ভুল হবে, কারণ তাকে নিজের ইচ্ছায় নয়, বরং বাধ্য হয়ে তাকে সেই সাজে সজ্জিত হতে হয়েছে। কালো নীল রঙের একটি শাড়ি তার শরীর জড়িয়ে দেওয়া হয়েছে। চোখ দুটি কান্নার ফলে ফুলে লাল হয়ে আছে। মুখ জুড়ে স্পষ্ট বিস্ময়তার ছাপ। সুমনা বেগম তার হাত ধরে ঘর থেকে বাইরে নিয়ে আসলো। মাহা বারবার অনুরোধ করছিল, বারবার না বলছিল, কিন্তু তার সুমনা বেগম তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। ড্রয়িং রুমে এসে মাহা ধীরে ধীরে মাথা তুলে দেখে সামনের সোফায় বসে আছেন এক মধ্যবয়সী ভদ্র মহিলা। তার চেহারায় আভিজাত্যর ছাপ, চোখে মুখে এক ধরনের গাম্ভীর্য। সুমনা বেগম দ্রুত তাকে সালাম করতে বলে। মাহা নিঃশব্দে এগিয়ে গিয়ে মাথায় নিচু করে সালাম করে। এক নজরেই রামিয়া মির্জার মাহা ভালো লেগে যায়। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তিনি সুমনা বেগমের দিকে তাকিয়ে বলে, আপা, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। এখন আপনার কোনো আপত্তি আছে? কথাটা শুনে সুমনা বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দ্রুত মাথা নেড়ে বলে, না না, কিসের আপত্তি, আমাদের কোনো সমস্যা নেই। সুমনা বেগমের উত্তর শুনে রামিয়া মির্জার ঠোঁটে হাসি আরো প্রসারিত হলো। এরপর তিনি ধীরে দৃষ্টিতে মার দিকে তাকায়, চিগন্ত কণ্ঠে জিজ্ঞেস করে, মা, তোমার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? প্রশ্নটা শুনে মাহার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। সব শব্দ যেন গলায় এসে আটকে যায়। মাহা কিছুই বলতে পারে না, নীরবে মাথায় নিচু করে রইল। তার নীরবতা দেখে সুমনা বেগম দ্রুত কথার মাঝে ঢুকে পড়ে, ওর আবার কিসের আপত্তি? আপা, ওর মতো মেয়ের জন্য এত বড় ঘর থেকে সম্পর্ক এসেছে, এটা এটাই তো আমাদের সৌভাগ্য। কথাগুলো বলার সময় তার চোখে মুখে স্পষ্ট তৃপ্তির ছাপ ফুটে উঠেছিল। রামিয়া মির্জা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর গম্ভীর স্বরে বলল, ও কি কি সবকিছু জানে? আমার ছেলে আগে একবার বিয়ে হয়েছিল, আর সেই সংসারে তার একটি মেয়েও আছে। যদি পর্বটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তীবার দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলবে।